আজকে আমরা ফিরে এসেছি আবার আছি আমরা পালকের বইঘরে। তো আজকে আমরা যে কল্কির সম্বন্ধে যে লাইভ করার কথা ছিল সেটা আমরা করছি। আছে আমার সঙ্গে আছে সাহিত্যিক হিমাদ্রি শেখর দাস, এবং এইখান থেকে আমরা এই পালকের জায়গাটা কীভাবে আসতে হয় সেটা আমরা একটু দেখানোর জন্য আমরা একটু যাব, হাঁটাচলা করব। কারণ অনেক সময় অনেকে পালকের যেখানে কল্কি পাওয়া যায় সেটা আর কি মানুষ বুঝতে পারে না যে কীভাবে আসবো, কোথায় আছে জায়গাটা। তো আমি একটু জায়গাটা দেখাচ্ছি, তারপর আমরা এসে আবার কথাবার্তা বলবো। এই হচ্ছে পালক দোতলায়। হ্যাঁ, এই আপনি এই দেখতে পাচ্ছেন এখানে পেছনের সেকেন্ড টাইমটা হচ্ছে পালক। আপনাকে সিঁড়ি দিয়ে আসতে হবে। এই বিল্ডিংটা হচ্ছে কল্পবিশ্বের দোতলায় পালক, এবং সেখানে কল্কি 2028টা পাওয়া যায়। দেখুন সিঁড়ি দিয়ে আমরা নামছি, আমি আর হিমাদ্রিদা। এই যে সুতরাং এইখানে কল্কি পাওয়া যাবে, 20% ছাড়ে পাওয়া যাচ্ছে এখনও। আজকে কল্কি দিবস, আজকে একটা খুব ইম্পর্টেন্ট ডে। এই দেখুন এইখান থেকে আসছে, খুব সুন্দর জায়গাটা। এই যে পালক দেখতে পাচ্ছেন, কল্পবিশ্ব এই বিল্ডিংটায়, এইখানে পালক, এখানে আপনি পাবেন আমাদের যে কল্কি 2028 সেটা পাবেন। তার আগে আমরা আছি হিমাদ্রিদার সঙ্গে। আজকে কল্কি দিবস। হ্যাঁ, তো কল্কি সম্বন্ধে আমরা কথা বলেছি, কল্কি 2028 সম্বন্ধে। এখানে অনেকটা বেশি আলো, অনেকটা বেশি মানুষজনের সঙ্গে আছি। তো বেসিক্যালি যে কল্কি সম্বন্ধে যে কথাটা হয়, যে কল্কি আমরা ছোটোবেলা থেকে জানি কল্কি আসছে। তো আমরা কল্কি আসছে বলে অনেকটা কী বলে রিসাইলেন্ট হয়ে গেছে, যা কিছু প্রকৃতি ধ্বংস করব, এইটা করব, সমাজে হিংসা করব, এটা আমাদের কল্কি আসবে সব কিছু শুদ্ধ দেবে, মানে কি একটা ভরসা হয়ে গেছে। এইটা আমাদের নিষ্ক্রিয় করে দিচ্ছে, মানে কি যে কল্কি যে আসবে এবং সেই আমরা সব করে যাবো কৃতকর্ম, সব খারাপ কাজ করে যাব, কল্কি এসে সব শুদ্ধ দেবে। তো আপনার কি মনে হয় কীরকম করা উচিত? মানে কল্কির প্রতি এতটাই ভরসা হয়ে গেছে মানুষ নিজে আর যাচ্ছে না, সব ভাবছে কল্কিই করবে সব কিছু। না, এটা কখনো সম্ভব নয়। তার কারণ আমরা দেখে এসেছি পৌরাণিক মতে ত্রেতা, দ্বাপর, সত্য বিভিন্ন যুগ সময় এসছে। তাতে আমাদের ছোটোকাল থেকে আমরা পড়ে এসেছি যে কলিযুগে কল্কি এসে সব ধ্বংস করে দিয়ে আবার নতুন করে শুরু করে। তো খুব ছোটো কথা যে কখনো এটা কি সম্ভব, বা আমাদের যে ক্রিয়াকর্ম আমরা যেভাবে চলছি সেটা কি সঙ্গে সঙ্গে নষ্ট ধ্বংস হয়ে যেতে পারে? এটা তা নয়। এটা হচ্ছে পরোক্ষভাবে আমাদের মানবিকতা, আমাদের চেতনা, তার কিভাবে অবক্ষয় হচ্ছে সেটা হয়তো দেখা, এবং আমরা দেখব যে অবক্ষয় হচ্ছে ঠিক সঙ্গে আবার কিছু মানুষ হতে পারে বিভিন্ন ক্ষেত্রে, সাংস্কৃতিক জগতের মানুষ, আমাদের সাহিত্যিক মানুষ, কবি মানুষ, তারাও কিন্তু আছেন। তারা কিন্তু মানুষকে এই চেতনা তাদের কলমের মাধ্যমে ভালো মন্দ এবং সবচেয়ে বড় হচ্ছে নিজের বিবেককে জাগানো। আর ওই এআইয়ের সময়ে বা নতুন যুগে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে সব কিছু ধ্বংস করে দিয়ে নতুন কিছু করা, সেটা বোধহয় সম্ভব নয়। সেটা কথায় সম্ভব হলেও বাস্তবে কিন্তু তা নয়। সেটা সময় লাগবে, এবং সেই সময়টা মানুষের মাধ্যমেই আসে। আমার মতে কল্কি একটা রূপক মাত্র, কারণ কল্কি এসে সব ধ্বংস করে দিয়ে সব কিছু একদিনে পরিবর্তন করে তা সম্ভব নয়। পরিবর্তনটা হবে আমাদেরই মাধ্যমে, আমাদের চেতনার মাধ্যমে, আমাদের বিবেক জাগ্রত হওয়ার মাধ্যমে। আমরা কীভাবে সেটাকে যে অবক্ষয়গুলো দেখছি সেই অবক্ষয়গুলো পূরণ করে কিভাবে সমাজের মধ্যে মানুষের চেতনা জাগানো, সমাজের মধ্যে শুভবুদ্ধি জাগানো, সেটা বোধহয় আমাদের দ্বারাই সম্ভব। সেখানে কল্কি এর রূপক মাত্র। আমাদের এই কল্কি আসছেন সেটা বোধহয় নয়, সবই কিন্তু মানুষের দ্বারাই সম্ভব। তো আমি জয়দীপদাকে বলবো, শুভদীপদা।
তো কি আপনি কি বলছেন, আপনি মানে কি ভাবনা রেখে আমরা তো কথাবার্তা বলবো, এখানে হয়তো একটুখানি ইয়ে আছে, যানজট আছে, তো কলেজ স্ট্রিট জায়গাটাকে দেখতে দেখতে আমরা এবার কলেজ স্কোয়ারে ঢুকে যাব এবং সেখানে গিয়ে আমরা আলোচনাটা পরেরটা অংশটা যাব। তো আমরা হাঁটছি এখন কলেজ স্কোয়ারের দিকে। দেখুন, এটা কলেজ স্ট্রিটের দিক দিয়ে আমরা কলেজ স্কোয়ারের দিকে হাঁটছি। সূর্য সেন স্ট্রিট এটা। এই ছোট ছোট কত যে বইয়ের সম্ভার, এইটা আমাদের বইয়ের হাব। অনেকে বলছে যে এটা চেঞ্জ হবে, নতুনভাবে সংশোধন হবে, সংস্করণ হবে, এইটা অন্যরকম হবে। তো এটা একটা অর্গ্যানিক্যালি এই জিনিসটা গড়ে উঠেছে, এই কলেজ স্ট্রিট, কলেজ স্কোয়ার। আমি আর হিমাদিদা হেঁটে যাচ্ছি এখন, আমি দেখতে পাচ্ছি হিমাদিদা, আমরা কলেজ স্কোয়ারে আছি। তো সেটাও একটা বড় ব্যাপার, অনেক কিছু পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, তো আমরা কলকিতে ফিরে আসি, এই সময়টাই খুব ইম্পর্টেন্ট। আর হিমাদিদা যে কথাগুলো বললো, সেই কথাগুলোকে আমি আরেকটু আমি যেটা বুঝেছি, সেটা হিমাদিদা যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে যে কলকির এই যে জিনিসটা, এই আমরা একটা ভরসা করছি, যে এটা একটা ভরসাটা একটা ভালো জিনিস, কারণ একটা ভরসা আছে, হ্যাঁ, কারোর ওপর একটা ভরসা আছে যে গিয়ে আমার সব ঠিক করে দেবে। এটা না খুব খুব সহজ উপায়, মানে একজনকে এটার জন্যই বেসিক্যালি দেবতা বা এই সমস্ত জিনিসগুলো যে তৈরি করা হয়েছে। যদিও এটা আমরা তখন বলেছিলাম যে এই সমস্ত জিনিসগুলো যে বেদের বা উপনিষদের যে গভীর গূঢ় তত্ত্বগুলো, সেগুলো বুঝতে পারা যায় না। তো সেগুলো সাধারণ মানুষকে বোঝার জন্য এই বেদব্যাস বা ব্যাসদেব এসব গল্পগুলো লিখেছিলেন। মানে বেদব্যাস একজন সাহিত্যিকই ছিলেন, সাহিত্যে নিয়ে এই যে গূঢ় তত্ত্বগুলোকে গল্পের মাধ্যমে, সংঘাতের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরেছিলেন। তো এই ক্ষেত্র থেকে বেদব্যাসের আসল উদ্দেশ্য ছিল মানুষ যে আসল জিনিসটা সেটা বোঝে। এবং বেদব্যাস ব্যাপারটাও কিন্তু খুব অদ্ভুত ব্যাপার। বেদব্যাস ব্যাপারটা কিন্তু একটা উপাধি, মানে অনেক বেদব্যাস থাকতে পারে, যেরকম একটা কবিগুরু হয়, অনেক কবিগুরু হয়, সেরকমই অনেক ব্যাসদের থাকতে পারে। আমার রবীন্দ্রনাথের একটি বক্তব্য আমার মনে পড়লো এই সময়। বক্তব্যটি রবীন্দ্রনাথ বঙ্গীয় সাহিত্য পরিষদ যখন ফর্ম করেছিল, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ যখন 33 বছর বয়স ছিল, তখন উনি দিয়েছিলেন বক্তব্যটা। হ্যাঁ, বক্তব্যটা দিয়েছিলেন হচ্ছে গিয়ে সেই সময় 1 বছর হয়েছিল, উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন বঙ্গীয় সাহিত্য পরিষদ। উনি বলেছিলেন সাহিত্য, প্রথম কথাটা শুরু করেছিলেন যে সাহিত্যর যে আসল যে থেকে সাহিত্য তৈরি হয়েছে, তার শব্দ উৎপত্তি হচ্ছে সহিত। সহিত মানে হচ্ছে গিয়ে সঙ্গে চলা, মানে সাহিত্য মানে হচ্ছে গিয়ে একটা জিনিস তৈরি করা যা সঙ্গে চলবে। সঙ্গে চলবে মানে কিসের সঙ্গে চলবে? সাধারণত আমাদের এই মানুষের সঙ্গে, আমরা ভাবছি শুধু এই মানুষদের সঙ্গে চলবে, সেরকম নয়। উনি বলছেন যে সঙ্গে চলবে মানে পাস্টের সঙ্গে চলবে এবং ফিউচারের সঙ্গে চলবে। হ্যাঁ, তো আমি যখন এই রবীন্দ্রনাথের এই বক্তব্যটা পড়ি, এটা খুব রেয়ার একটা বক্তব্য, সেকেন্ড সেশনে দিয়েছিলেন, যখন বঙ্গীয় সাহিত্য পরিষদের অ্যানুয়াল যেটা AGM হয়েছিল, সেটাই বলেছিলেন উনি বক্তব্যটা। তো সেই সময় উনি বলেছিলেন যে আমরা পাস্টের সঙ্গে চলতে পারছিলাম। মানে আজ থেকে মনে করুন, এটা বক্তব্য দিয়েছিলেন 1894 সাল। হ্যাঁ, 1894, তখন রবীন্দ্রনাথের 33 বছর বয়স। সেই 33 বছর বয়স যখন রবীন্দ্রনাথের, আমি আর হিমাদিদা বসে আছি, 33 বছর বয়স যখন রবীন্দ্রনাথের, তখন রবীন্দ্রনাথ এই বক্তব্যটা বলেছিলেন যে আমাদের কি সাহিত্য সম্বন্ধে বলেছিলেন। এবং তারপরে বলেছিলেন শহীদ মানে হচ্ছে, কথা খুব সুন্দরভাবে বলেছিলেন, শহীদ মানে কথাটা হচ্ছে গিয়ে আমাদের যে তদনন্তিন বা যে সময়টা, সেই সময়টার লোকগুলোর সঙ্গে শুধুমাত্র যে সংযোগ করা সেটা নয়, তাদের সঙ্গে যাওয়া সেটা নয়, এটা হচ্ছে গিয়ে আমাদের পাস্টের সঙ্গে যাওয়া। মানে আমাদের কি পাস্ট ছিল এবং সেই পাস্টের সঙ্গে কি আমরা রাখতে পারছি নিজেকে, তার সঙ্গে যাওয়া, এবং আমাদের ফিউচারের সঙ্গে যাওয়া। রবীন্দ্রনাথ এতে বলতেন, মানে মাঝে মাঝে বলতেন যে ভাবতেন যে আমার এই লেখা 100 বছর পরে কে পড়বে এবং তার কী রিয়াকশন হবে। তো কলকি একটা, আমার মনে হয়েছে যে ব্যাসদেবও হয়তো সেরকমভাবে চিন্তা করেছিলেন যে আমি তো এত কিছু লিখলাম, সব কিছু লিখলাম, পাস্টের সম্বন্ধে লিখলাম, সব অবতাররা পাস্টের সম্বন্ধে, আমি একজনের সম্বন্ধে লিখি যে হচ্ছে গিয়ে ফিউচার, যাকে আমার ফিউচার সম্বন্ধে চিন্তা করার চেষ্টা করবে।
তো আমার মনে হচ্ছে কল্কির যে ব্যাসদেব যে লিখেছিলেন, পুরাণটা লিখেছিলেন, তার উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে এই ফিউচার সম্বন্ধে চিন্তা করানো, যে আমরা অসৎ হয়ে যাব, আমাদের ডিফর্মেশন হবে, এবং তারপর কেউ হয়তো আসবে যে সে আমাদের ডিফর্মেশনটা সরিয়ে দেবে। কিন্তু আমি যখন পড়েছি তখন আমার মনে হয়েছে, কারণ দুটো জায়গায় আমি পড়েছি, ভগবতমে কান্ত 12 এবং কল্কি পুরাণে, আমার মনে হয়েছিল ব্যাসদেব বলছে যে কল্কি কোথাও বাইরে থেকে আসবে না, সিম্বলিক, কল্কিকে আপনার ভেতরে জাগতে হবে। তো এই সম্বন্ধে আপনি কি বলবেন? না, ওটাই তো বললাম যে এখানে কল্কির যে রূপক ভাব, তার মধ্যে যেটা বললাম যে নিজের মধ্যে যে বোধ বিবেক জাগান, অর্থাৎ আমি যদি নিজে সেই ভুল ত্রুটিটাকে ধরে তার পরিবর্তন, তার সংশোধন করার চেষ্টা করে যাই, আমার নিজের থেকে যদি তৈরি হয়, তাহলে কিন্তু আমার থেকে আমার পারিপার্শ্বিকজন, আমার সমাজ, বিশ্ব সব ক্ষেত্রে কিন্তু সেই চেতনা এবং সেই সংশোধনটা আসবে। অর্থাৎ এখানে আমরা দেখেছি যে রামায়ণ মহাভারতের মতোই যে পৌরাণিক কাহিনীর সঙ্গে সঙ্গে যেটা আমাদের সামাজিক বা সমাজকে মিশিয়ে দেওয়া, কারণ সেই পৌরাণিক কাহিনীর যে ভালো দিকগুলো রয়েছে সেটাও আমরা সমাজে কতখানি ব্যবহার করতে পারছি, সমাজ জীবনে মানুষের মধ্যে, অন্যের মধ্যে, সেটাও কিন্তু এখানে এই কল্কির ক্ষেত্রেও সমানভাবে গুরুত্বপূর্ণ। অর্থাৎ সেই যে ভাবনা, ভবিষ্যতে বিভিন্ন ধরনের যে অবক্ষয় বলি, ধ্বংসময়তা বলি, সেইটাকে আমরা কী করে রুখবো, সেটা যেমন ওই কল্কি দেবতার মাধ্যমে বলা হয়েছে তিনি সব ঠিক করবেন। তো সেটা তো আদতে এই এত জনসংখ্যার মানুষের মধ্যে কি সম্ভব হয় কখনো? আমার মনে হয় সম্ভব নয়। কিন্তু আমাদের নিজেদের মধ্যে সেই ভাবনাকে আনতে পারলে তবে কিন্তু অন্যের মধ্যে ছড়াতে পারবো এবং সেই সংশোধনটা করতে পারবো। তো আমাদের শুভদীপদা, জয়দীপদা যেটা লিখেছেন, উনি আরও ভালো বলতে পারবেন যে তার যে ভাবনা, এখন থেকে তিনি সেই ভবিষ্যৎ 28 সালের কোথাও বলেছেন। তো সেই ব্যাপারটা কতখানি কী হবে বা হবে সেটা তো উনি আরও ভালো বলতে পারবেন। কিন্তু আমার যেটা মনে হয় এটা কিন্তু অবশ্যই প্রাসঙ্গিক, কারণ আমরা মানে পূর্ব জিনিস কি দেখেছি না দেখেছি, কী হবে না হবে জেনেছি, কিন্তু সেইটা ভবিষ্যতে কতখানি তার প্রভাব থাকবে, আমরা তার কীভাবে পথ ধরব, কীভাবে সমাজকে এগিয়ে নিতে পারবো, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ক্ষেত্রে। তো সেটা বলি আমাদের যদি এই প্রশ্নটা খুব প্রশ্ন, মানে আপনি যেটা করলেন যে 2028-এ হয়তো কল্কি আসবে, এইটা আমাকে অঞ্জনদা হচ্ছে প্রকাশক এই বইটি, উনি বারবার জিজ্ঞেস করতেন, আচ্ছা আপনি 2028 করেছেন কেন, কি 2028 করছেন কেন? আমি বলছি যে আমার সেখানে আমার উত্তর ছিল, মানে আমি বারবার বলেছি 2028 হচ্ছে কি একটা সিম্বলিক সময়। হ্যাঁ, আমি একটা সময়কে ধরছি যে 28 হয়তো করবে, হয়তো 28-এ করবেও না। কিন্তু আমরা যে প্রশ্নটা বারবার এই কল্কির, যে আমরা যখন আমি ঠিক প্রমোশন বলবো না, আমি বলবো যে আমরা যে কল্কির যে ভাবটা, কল্কির যে আমরা যে চিন্তা ভাবনা করি, সেটাকে আমরা প্রকাশক চিন্তা ভাবনা করেছে, তারপর আমি চিন্তা ভাবনা করেছি, আমাদের পুরো টিমটা যে কাজ করি, তাদের মধ্যে আমরা বলেছিলাম যে আমরা এই প্রশ্নটা বারবার করবো যে কল্কি কি আসবে না কল্কি আপনার ভেতরে জাগবে। এই প্রশ্নটা নিয়ে আমরা কিন্তু শুরু করেছি, এই যে নভেম্বর থেকে আমরা কিন্তু এই প্রশ্নটা বারবার করে যাচ্ছি, কল্কি আসবে না কল্কি জাগবে। তো আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি, হ্যাঁ, এইটা ইয়েতে। তো আমরা যখন কল্কির গল্পটা বলেছিলাম, কল্কির মেইন গল্পটার মধ্যে থাকে হচ্ছে কি, প্রথম এই জায়গাটাই সুবিমল যে মেইন ক্যারেক্টার, সে ধরতে চেয়েছে তার কাজের মাধ্যমে। সুবিমল যে সেটা অনুসন্ধান করেছে পুরীতে গিয়ে, বিভিন্ন জায়গায়, সাংবাদিক একজন, সে বুঝতে চেয়েছে যে সত্যি বিভিন্ন আমাদের যে সামাজিক সমস্যাগুলো আমরা যে ভোগ করছি বা যাচ্ছি, তার সলিউশনটা কী, এবং সেই করে একটি পুরীতে একটি ভ্রমণ করতে যায়, এবং তারপরে তার কিছু দৃশ্য সে পায় এবং তাতে তার কিছু অনুসিন্দস্যা জাগে, এবং সেইখান থেকে সেও এই প্রশ্নটার মধ্যে দিয়ে যায়, কিছু প্রশ্ন আসে ওর কাছে। তারপরে আমরা দেখছি যে কল্পির যে অন্য ক্যারেক্টারটি সুরঞ্জনা, সেও কিন্তু এই প্রশ্নের মধ্যে দিয়ে যাচ্ছে, সুরঞ্জনাও কিন্তু এই প্রশ্নের মধ্যে দিয়ে যাচ্ছে। সে একদিন যোগে
যোগা নিয়ে কাজ করছে, সাইকোলজিস্ট, সেও এই প্রশ্নের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং তারপর আমরা দেখি পরবর্তীকালে আমরা দেখি হচ্ছে গিয়ে যে এই বিভিন্ন রকম যে ঘটনাক্রমের মধ্যে এই প্রশ্নটা আরও গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। তো এইভাবে আমরা যে কল্কির যে মেইন যে উপস্থাপনাটা করেছি সেটা আপনারা আজকে কল্কি দিবস, আমরা কল্কি বইগুলো আপনারা যদি হাত দেন, কল্কির প্রথম বই যেটা হচ্ছে গিয়ে কল্কি 2028, যেটা হচ্ছে প্রিকুয়াল আমরা বলছি, তারপর কল্কি দি অ্যারাইভেল, তারপর হচ্ছে গিয়ে তৃতীয় বইটা হচ্ছে কল্কি মহাকাল। এই 3টে বই এখনও পর্যন্ত প্রকাশ হয়েছে। পরের বছরে প্রকাশ হতে যাচ্ছে 2027 সালে কল্কি অ্যান্ড কালী। তো এই যে 4টে বই আমরা লিঙ্কগুলোর নিচে দিচ্ছি, সেই লিঙ্কগুলো নিয়ে আপনারা নিজেরাও এক্সপ্লোর করতে পারেন যে সত্যি প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিনা, এবং আপনার কি নতুন কিছু প্রশ্ন এই প্রশ্নগুলো শুনে শুনে জাগছে এবং সেটা আপনি কি ভাবছেন। তো এই নিয়েই পুরো কল্কির আমাদের উপাখ্যানটা, এবং এই নিয়েই আমরা জিনিসটাকে আরও ভালোভাবে এক্সপ্লেন করেছি এবং বলেছি। আজকে আমরা এইখানে এই জিনিসগুলোকে আরও এক্সপ্লেন করলাম। তো আমরা চাইবো যে আপনারা বইটির মধ্যে যান, বইটিকে আরও ভালো করে দেখুন, হ্যাঁ, তাহলে জিনিসগুলো হয়তো আরও কিছু পরিষ্কার হবে। আজকে কল্কি দিবসের আমরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই, যে সবাই যারা এই লাইভে জয়েন করেছেন তাদের প্রত্যেকের জন্য আমরা শুভেচ্ছা জানাই। নমস্কার, ধন্যবাদ।